রাগারাগি করেও থাকি তাহলে এটা আজকে সবার মাধ্যমে ক্ষমা চায় নিলাম যে ঠিক আছে মাফ করে দিস। আমার আর মোশাররফ ভাই শুটিং হয়েছে 18 দিনের মতো। উনি শুটিং এর ৫ম দিন উনি এতটা বিনয়ী একজন মানুষ, উনি আমাকে বলে শাশ্বত আমার অ্যাক্টিং কি হচ্ছে। আমাদের বাংলাদেশের একটি নাটক চলছিল, তো আমি গিয়েছিলাম নাটকের নিউজ কভার করতে। আচ্ছা। তো প্রথম হচ্ছে আমি যখন ক্যামেরা মানে চালু করেছি তখন আমাকে বলতেছে পেমেন্ট দিবেন, নিউজ ডে করবেন, আপনার ইউটিউবে যাবে, আমাকে পেমেন্ট দিবেন। আমি একটু মানে ভিড়কে গেলাম যে কি বলে ভাই, পরে ওটা বলছে ধর্মিয়া মজা করছি আসেন। এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এক শাকিব খান ছাড়া, শাকিব খান নাটক করছে কিনা আমি জানি না, আর সবাই তো আপনি সবাই নাটকেরই। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব থেকে আমি ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজে অনার্স করেছি, তারপর মাস্টার্স করেছি ইউল্যাব থেকেই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড মাস্টার্স জাপানিজ স্টাডিজে, আর তারপর ঢাকা ইউনিভার্সিটি থার্ড মাস্টার্স ইন্টারন্যাশনাল রিলেশনস। আমার থাম, মানে আর দরকার নেই, তুই প্রচুর পড়াশোনা করছিস যেমন বুঝছি এটা। ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন পড়লাম, দেন আমি নিজে থেকেই স্বইচ্ছায় ড্রপড আউট, আমি মনে হয়েছে যে না। এরপরে ফারুকীর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, ছবিহাল ইউনিভার্সিটিতে, অ্যান্ড দেন রাইট নাও মি। ঢাকা ইউনিভার্সিটি কেন ছেড়ে দেওয়ার কারণ কি ছিল? প্রিয় দর্শক, আনন্দ আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন দুজন মানুষ, এবং তারা আমাদের ভীষণ পরিচিত এবং পছন্দের মানুষ। আমার সাথে রয়েছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা শারাফ আহমেদ জীবন, এবং আমার সাথে আরও একজন অতিথি রয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয় অভিনেতা শাশ্বত দত্ত। তাদের সাথে আড্ডা দিব, গল্প করব। জীবন ভাই, শাশ্বত ভাই, আপনাদেরকে স্বাগত আনন্দ আড্ডায়। ধন্যবাদ। কেমন আছেন? আমি তো ভালো আছি, শাশ্বত কেমন আছে জানি না। এক্সাইটেড অবস্থায় আছি। এক্সাইটমেন্টের কারণ কি? এর কারণ তো সবারই জানা, ঈদে মুক্তি পেতে যাচ্ছে জীবন ভাই পরিচালিত এবং আমার এবং মোশাররফ ভাই অভিনীত আমাদের প্রথম সিনেমা চক্কর ৩০২। এক্স্যাক্টলি, আজকে হচ্ছে আমরা চক্কর নিয়ে আড্ডা দেব। আমাদের আজকের এপিসোডটা সাজিয়েছে ঈদ এবং চক্কর নিয়ে, যেহেতু এবার ঈদটা অনেকটা চক্করময়। অনেকগুলো সিনেমা মুক্তি হচ্ছে, তার মধ্যে বেশ আলোচনায় রয়েছে আপনার একটি সিনেমা, সেই চক্কর। যে চক্কর সিনেমাতে অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনেতা মোশাররফ ভাই। একটু শুরুতে জানতে চাই আসলে এই সিনেমাটা কাজ কবে থেকে শুরু করেছেন এবং প্ল্যানিংটা আসলে কীভাবে হয়েছে? প্ল্যানিংটা অনেক আগেরই, এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে এইটার শুরুটা হয়েছিল আসলে আমি হুট করেই অনুদানের জন্য এই গল্পটা অ্যাপ্লাই করি, আমার কোনো ধারণাও ছিল না, এবং যখন অনুদান থেকে আমি একটা আর্থিক সহায়তা পাই তখন আমি কো প্রোডাকশানে স্টার্ট করি। এটা 2023-এ আসলে আমি স্টার্ট করি। 2023-এর মাঝামাঝি আমরা শ্যুট করি, একদম মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত 2023 পুরোটাই যায়। 24 আমার পোস্ট প্রোডাকশানের কাজ এবং অন্যান্য কাজ মিলে এর মধ্যেই চেষ্টা করছিলাম কীভাবে রিলিজ দেওয়া যায়। তো আমি আসলে রাইট টাইমটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমার কাছে মনে হলো যে এই হচ্ছে আমার জন্য রাইট টাইম। তো 23 অনুদান পেলেন এবং 2025-এ মুক্তি হচ্ছে, বেশ লম্বা একটা সময়। লম্বা সময়। এত লম্বা সময় লাগার পিছনে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে কিনা? স্পেসিফিক কারণ টাইমটা আসলে যে কি বলবো, যে 24-এ ইলেকশনের একটা ঝামেলা ছিল, হ্যাঁ জুলাই গণঅভ্যুত্থান, সব কিছু মিলেই যে একটা, এখন তো বুঝেনি আসলে যেটা সবাই বলে আসলে, আমি না শুধু, যে মানে আমাদের সিনেমাগুলো হয়ে গেছে আসলে ঈদ কেন্দ্রিক, কারণ অন্য সময়গুলোতে আসলে হল বলেন দর্শক বলেন ওইটা ঠিকঠাক মতো ওইভাবে হচ্ছে না। সো মানে একটা ছবি বানানোর পিছনের তো মূল উদ্দেশ্য কি, যে আপনি ম্যাক্সিমাম আপনি অডিয়েন্সের কাছে নিয়ে যাবেন। সো এখন আপনি ছবি বানালেন, আপনি রিলিজ করলেন, কিন্তু অডিয়েন্স দেখলো না, তাহলে তো আসলে কোনো লাভ নেই। সো এই জন্যই আর কি ঈদটাকেই আসলে বেছে নেওয়া। আমরা যতদূর সিনেমাটা টিজার কিংবা গান থেকে দেখলাম, সেটি হচ্ছে যে সিনেমাটি একটি অপরাধকে কেন্দ্র করে, এবং সেই অপরাধের সুরাহা করতে হচ্ছে একজন গোয়েন্দা পুলিশ হচ্ছে বা ডিবি পুলিশ হচ্ছে মাঠে নেমেছে, সেরকম একটি ধারণা আমরা পেয়েছি। এই সিনেমায় আপনি আসলে মূল যে চরিত্রটি বা প্রোটাগনিস্ট যদি সেটা হচ্ছে মোশাররফ করিম, রাইট? তো এই সিনেমা আসলে মোশাররফ করিমকে কাজ করার পিছনে আসলে কোন ভাবনাটা? মোশাররফ ভাইকে কাজ করার পিছনে এটা আসলে লম্বা ইতিহাস, আমি এটা নানান জায়গায় বলছি। মোশাররফ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিন ধরে আমরা কাজ করি, নাটক করছি, বিজ্ঞাপন করছি, নানান কিছু করছি। তো থাকে না যে সবারই তো একটা ইচ্ছা থাকে যে আসলে আমি সিনেমা বানাবো, তখনই আসলে প্ল্যান হয়ে গেছিলো আর কি, এক ধরনের কমিটমেন্ট আর কি, যে আমি যখন প্রথম সিনেমা বানাবো তখন তোমাকে নিয়েই করবো, আমরা একসাথে করব। তো আমি এই স্টোরিটা যখন ক্রাফট করলাম, তখন আমার মইনুল চরিত্রটা যখন আসলো, তখন মনে হলো যে মোশাররফ করিম ইজ দ্য রাইট কাস্ট। তাকে অ্যাপ্রোচ করলাম, স্টোরি শোনাইলাম, ক্যারেক্টার শোনাইলাম, ওকে চলো করি।
একটু স্বচ্ছতার কাছে শুনতে চাই আসলে যখন এই সিনেমাটার প্রস্তাব আপনার কাছে এলো তখন আসলে মানে কি ভাবনা কাজ করেছিল যে এই সিনেমাটা কাজ করবো কি কারণ আমার জীবনের প্রথম সিনেমা, সেক্ষেত্রে একটু মানে পিক করার ব্যাপারে একটু মানে অন্যরকম কোনো ভাবনা ছিল কিনা? প্রথম যখন কল আসলো জীবন ভাই টিম থেকে, তারপর বললাম ভাই গল্পটা, বলে ভাই গল্পটা আমরা বলবো। আমি বললাম আর কি কে কাজটা আছে, বললো মোশাররফ করিম। আমি বললাম যে ঠিক আছে, আর আমি রাজি। মানে মোশাররফ করিমের কথা শুনে আমি হচ্ছে মোশাররফের খুব বড় একজন ভক্ত। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তার জন্মদিনে তার ছবি আমার ফেসবুকের কভার পিকে দেয়া থাকতো। So, আমি যখন ওই জায়গা থেকে শুনলাম যে মোশাররফ করিম ভাই আছে, আমি রাজি। আমি তো গল্প শুনিনি। তারপর আস্তে আস্তে ইনভলভ হওয়া, জীবন ভাই ডাকলো, গল্প বললো, স্ক্রিপ্ট রিডিং সেশন হলো, এভাবে যুক্ত হওয়া। শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাই কেমন ছিল? শুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ এবং রোমাঞ্চকরও বলবো। প্রথমে যখন কাজ শুরু করলাম আমি তো খুব নার্ভাস। মোশাররফ ভাই, হ্যাঁ ঘাম তো প্রচুর, প্রচন্ড আমার মেকআপ ইউজ করা যায় এবং আমার কোনো মেকআপ ছিল না শুটিং, এটা মানে এন্টায়ার মুভিতে আমার কোনো মেকআপ নেই। মোশাররফ ভাইকে দেখে ভয় নাকি হচ্ছে মানে ভালোবাসার জায়গা আর ভয়ের একটা কাজ করতো। ধরেন আপনি স্কুলের, আমার মনে হতো কি আমি স্কুলের প্রিন্সিপালের সামনে আছি, প্রথমে তো বুঝি নাই উনি এত ফ্রেন্ডলি, এত কোঅপারেটিভ, এবং প্রথমে উনি ডায়লগ দিতে আমি তাকায় থাকতাম, আমার ডায়লগ ভুলে যেতাম, ওনার অ্যাক্টিং দেখতাম, ও আচ্ছা আমার ডায়লগ। সো এই জিনিসগুলো হতো এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমার আর মোশাররফ ভাই শুটিং হয়েছে 18 দিনের মতো। উনি শুটিং এর 5ম দিন উনি এতটা বিনয়ী একজন মানুষ, উনি আমাকে বলে শাশ্বত আমার অ্যাক্টিং কি হচ্ছে? আমি বলি ভাই আপনি কি বলেন, আমি আপনার জ্বালা অ্যাক্টিং করতে পারি না, আমি আপনার অ্যাক্টিং তাকায় থাকি, আপনি বলেন আমার অ্যাক্টিং হচ্ছে, কয় না তোর জাজ করার এবিলিটি তো আছে। সো মানে মোশাররফ ভাই এত ডাউন টু আর্থ একজন মানুষ। আমি যদি এটি শাশ্বতের সাথে অ্যাড করি, মোশাররফ করিমের হয়তো সিনেমা ইন্ডাস্ট্রিতে ওই রকম হয়তো ব্র্যান্ডিংটা নাই, হয়তো ওই অ্যাপ্রোচটা উনি তৈরি করতে পারে নাই, বাট অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান অ্যাক্টর, এইটা ওনাকে মানে এই জায়গায় কোনো ডাউটই নাই যে অ্যাক্টিং নিয়ে মোশাররফ করিমের কোনো ডাউট নেই। আমাদের ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে যদি আমি বলি তাহলে ওনার মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান বিং তাকে জাস্টিফাই করা, জাজমেন্ট করার মতো কোনো মানে সুযোগই নাই এটা। আমাদের বাংলা ভিশনে একটি নাটক চলছিল, তো আমি গিয়েছিলাম নাটকের নিউজ কভার করতে। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমি যখন ক্যামেরা মানে চালু করেছি তখন আমাকে বলতেছে পেমেন্ট দিবেন, নিউজ যে করবেন আপনার ইউটিউবে যাবে, আমাকে পেমেন্ট দিবেন। আমি একটু মানে ভিড়কে গেলাম যে কি বলে ভাই, পরে ওটা একদম ধর্মীয় মজা করছি আসেন। আমি এবং একদিনের এরকম ঘটনা আছে, আর হঠাৎ করে আমাদের কারোর সাথে এরকম একটা ধমক দিল, তো মোশাররফ ভাই তো এরকম করে না, বললো আমি যে ভালো অ্যাক্টিং পারি এটা তোকে বুঝাইলাম তো এরকম আর কি। জীবন ভাই একটু জানতে চাই আসলে সিনেমাটা মুক্তি পাবে বাড়িতে, হল বুকিং নিয়ে বা কতগুলো হল পেয়েছেন এরকম কোনো? আমাদের শুরু থেকেই ইসে ছিল, একদম প্ল্যানিংয়ে ছিল, আমরা আসলে মাল্টিপ্লেক্সগুলোতে আগে স্টার্ট করব, তারপরে দেখা যাক। একদমই না, মানে সেটা পরবর্তীতে বোঝা যাবে আর কি। আমি সিঙ্গেল স্ক্রিনে শুধু যাচ্ছি না, ওর সাথে কথা বলতেছিলাম, মানে সিঙ্গেল স্ক্রিনের যারা ডিস্ট্রিবিউটার ওনাদেরকেই আমি চিনি না, ওনাদের কাছেই যাই নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন, আমি আগে দেখি মানে আপনি যখন একটা স্টোরি ক্রাফট করবেন অ্যান্ড ফাইনালি যখন এডিট করে কমপ্লিট করবেন তখন তো আপনার একটা টার্গেট অডিয়েন্স তৈরি হয়ে যাবে, আপনার এক ধরনের তো একটা পারসেপশন ক্রিয়েট হবে যে কোন জায়গাটা আপনার ক্লিক করতে পারে। সো ওই জায়গা থেকে আমরা আগে মাল্টিপ্লেক্সগুলোতে আগেই করছি, যমুনা, লায়ন্স আর স্টার সিনেপ্লেক্স। তো এগুলো তো অনেক এগুলো অনেক যে পরিমাণ স্ক্রিন আছে। সরকারি অনুদানের সিনেমা, যেহেতু সরকারি অনুদানের সিনেমা মানে আমাদের মধ্যে একটা মানে নেগেটিভ কনসেপ্ট। হ্যাঁ, সরকারি অনুদানের সিনেমা মানে হচ্ছে যে কোনো রকম ধরে কেটে একদম ছেড়ে দিচ্ছি এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা বিগত সময়তে দেখেছি সরকারি অনুদান অনেক সিনেমাতে হচ্ছে দর্শক মানে একেবারেই হল বিমুখ ছিল। সেই জায়গা থেকে এই সিনেমাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট হবে, যেখানে মোশাররফ করিমের মতো অভিনেতা আছে, সৌরভ আহমেদ জীবনের মতো ডিরেক্টর আছে। তো আপনার জায়গাটা একটু জানতে চাই। আমি এটা না একটা আমার চক্করেরই একটা ডায়লগ দিয়ে বুঝাই। মোশাররফ করিমের ক্যারেক্টারটা হচ্ছে ডিটেকটিভ অফিসার, তো সামহাও কোনো একটা সিচুয়েশনে তাকে একটা লোভ দেখানো হয়, তখন সে একটা ডায়লগ দেয় যে আমি গ্রাম মফস্বল থেকে আসা একটা ছেলে, আমি যখন এই চাকরিটা নিয়েছি তখন একটা লম্বা শপথ বাক্য পড়ানো হয়, এই যে শপথটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। আমি তো একটু বোকাশোকা মানুষ, তো আমি এটাকে সিরিয়াসলি নিয়ে নিছি, জীবন শেষ। তো আমি যখন এই অনুদানটা পাইছি আমি খুব সিরিয়াসলি নিয়ে নিছি, জীবন শেষ, ঠিক আছে। তো আমি চিন্তা করছি যে এই যে টাকাটা, এটা কিন্তু নন রিফান্ডেবল টাকা, তার মানে আই হ্যাভ টু ইউজ ইট প্রপারলি।
এবং এটার দায়বদ্ধ আমি কার কাছে থাকবো, আপনার কাছে থাকবো, ওর কাছে থাকবো, ওনার কাছে থাকবো, কারণ এই গভর্নমেন্টের এই টাকাটা কার, এটা আমরা তো বলতে গভর্নমেন্ট টাকা দিচ্ছি, আসলে গভর্নমেন্টের টাকার সোর্স কি, পাবলিক, আপনার নিজেরও টাকা সেটা। আমার নিজেরও টাকা। সো যদি এটা পাবলিক হতো, পাবলিকের কাছে আমি দায়বদ্ধ, আমি ক্রিয়েটিভলি এটা কত ভালো করতে পারলাম, মন্দ করতে পারলাম, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার লিমিটেশন থাকতেই পারে। আমার লিমিটেশনের এই জাজমেন্ট করবে যারা কর্তৃপক্ষ আমাকে দিচ্ছে, তাহলে তুমি আমাকে দিছো কেন? তোমার যদি মনে হয় আমি কোয়ালিটিফুল কাজটা করতে পারবো না, না দিলেই পারো, আমি তো তোমাকে জোর করি নাই, কিংবা আমি তো বন্দুক ঠেকাই নাই যে বাদ দাও, কিংবা আমি চাটকরিতে করি নাই। তো ওই জায়গা থেকে আমি জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা জনগণের টাকায় যেহেতু আমি কাজটা করবো, ঠিকঠাক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে টাকা আপনি পাচ্ছেন সেই টাকা তো আসলে যদি আপনি প্রপার সিনেমা বানাইতে চান, আপনি তো ওই টাকাতে সিনেমা বানাইতে পারবেন না। এইটা আমার জন্য একটা ইন্সপিরেশন ছিল এবং আমি এটাকে সম্মানিত বোধ করছি জায়গাটাকে। আমার আরও কো প্রডিউসার আছে, আরও 2টা পক্ষ আছে, আমরা মিলে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে একটা ঠিকঠাক সিনেমা বানানো। এখন এই সিনেমা ওর কাছে ভালো নাই লাগতে পারে, আপনার কাছে অসাধারণ বলে আপনি বাহাবাও দিতে পারেন, কারণ সিনেমার টেস্টে তো আমরা খাবার যে খাই, খাবার খাওয়ার সময় কি হয়, কারো কাছে কাচ্চি বিরিয়ানি খুব চমৎকার, কেউ বলে যে আমার হাঁসের মাংস আর রুটি পছন্দ, কেউ বলে আমার ডাল ভাতই যথেষ্ট। সিনেমাটা তো জিনিসটা এইরকমই। সো ওই জায়গা থেকে করা। এখন আপনার ওইখানে আবার একটা প্রশ্ন হচ্ছে, ওয়াই আপনার এই যে আবার সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্সের কথা আসতেছে, যে হ্যাঁ আমরা ক্যাটাগরাইজ করি নাই যে এটা ওদেরই ওই দর্শকই আমার প্রথম সিনেমা, এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্ট, স্টার্টটাকে করি না, দেখি না অডিয়েন্স কোন দিকে নেয়। জীবন ভাই, একটু জানতে চাই, আপনি তো আসলে অনেকদিন ধরে নির্মাতা হিসেবে কাজ করছেন এবং অভিনেতা হিসেবেও ব্যাপক পরিচিত, জনপ্রিয়। সিনেমা শুরু করতে তো মানে লম্বা সময়, মানে একটু দেরি করে শুরু করার কারণ কি? এটা কিভাবে বলি, যে আমি সিনেমার জন্য আমার ম্যাচুরিটি আসে নাই, এক কথাই যদি বলি। দ্বিতীয় বিষয় হলো যে মানে এটা মানে দর্শকের জন্য যেভাবে যে সিনেমাটা হয় বা হচ্ছে, হ্যাঁ বেটা বলে মিলে না, মানে আমি টেস্টের জায়গা থেকে বলতেছি বা আমার এক্সপেকটেশনের জায়গায় বলতেছি, যেটা শাশ্বতের সাথে একটু আগে বলতেছিলাম আর কি, যে আমি দর্শক হিসেবে তো আমার একটা টেস্ট আছে, আমার টেস্টের সিনেমাটা আমার হচ্ছিল না, গল্পটা পাচ্ছিলাম না, তো আমার কাছে মনে হচ্ছে এটা আমার টেস্টের গল্প, ওই জন্যই আসলে টাইমটা নেওয়া। এখন আমার টেস্টের সাথে অডিয়েন্সের টেস্টের যখন কানেকশন তৈরি হয়ে যাবে, তখন এটা হিট হয়ে যাবে। আর যদি এটা কানেকশন তৈরি না হয়, এটা দর্শকের রুচিবোধের জায়গায় আমি বলবো না, এটা বলবো আমার ব্যর্থতা, যে দর্শক যা চায় আমি সেটা দিতে পারিনি। শাশ্বত ভাই, একটু আপনার কাছে জানতে চাই, আমরা অনেকেই জানি যে হচ্ছে জীবন ভাই একটু খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একটু রাগী মানুষ, আমি জানি। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল, মানে সে ডিরেক্টর হিসেবে কেমন ছিল, বা শুটিংয়ে খুব রাগ দেখিয়েছে কিনা বা ভয় দেখিয়েছে কিনা? না, আসলে ভয় দেখানো না, ভয় যদি দেখাইতো তাহলে কিন্তু আমি তার সাথে কাজ করতে পারতাম না। হ্যাঁ, এবং জীবন ভাই বাস্তব লাইফে একটু রাগী মানুষ হলো, শুটিংয়ে মোটেও রাগী ছিল না, যথেষ্ট মানে ঠান্ডা মাথার লোক ছিল, এবং এই কমপ্লিমেন্টটা স্বয়ং মোশাররফ করিম ভাই দিয়েছে যে তুই অনেকটা চেঞ্জ হয়েছিস। হ্যাঁ, সো জীবন ভাই বলবো না, ওই আগের মতো নাই। মানে এটা জিনিসটা হয় কি, যে অনেকের কন্ট্রোলিং পাওয়ার বেশি, আমার একটু কম, এটা আমার দুর্বলতা, এটা একটা বড় উইকনেস, বাট নিজেকে শুধরানোর চেষ্টা করছি যে এটা কিভাবে না, মানে যেটা হয় কি, সেটে ধরেন আমি রাগ করলাম ওর প্রতি, ওর একটা ভুলের কারণেই করলাম, কিন্তু আপনি স্কেয়ার্ড হয়ে গেলেন, এইটা একটা বড় ঝামেলা, ইম্প্যাক্টটা পরে, মানে ভূমিকম্প হইলে যে জায়গায় হয়, ভূমিকম্প হচ্ছে নেপালে, কিন্তু বাংলাদেশের বিল্ডিং কাঁপে উঠছে, জিনিসটা হয়ে যায় এইটা আর কি। এটা আমি দেখছি, এটার নেগেটিভ ইফেক্টটা খুব তবে এটা আসলে আমি চেষ্টা করছি, এটা আমারই ফল্ট, এটা আমি সব জায়গায় আমি বলি, একটু মেডিটেশন করার একটু চেষ্টা করি, কিছুদিন মেডিকেটেডও করছি, ওষুধও নিছি, কিন্তু এখন ওষুধ লং টাইম নেওয়াটা তো এটা হয় না, এটা তো বয়সও হচ্ছে, তা রাগ কমানোর জন্য। হ্যাঁ, তো এইটাই আর কি। তোর সাথে কি আমার ঝামেলা হয়েছিল? ঝামেলাটা হয় না, খালি ওই ঘাম নিয়ে বকা দিতাম আর কি, গরমের সময় শুটিং ছিল, ও প্রচুর ঘামতো, এইটা নিয়ে হতো, মানে শর্টের ধরেন আমি অ্যাকশন বললাম, খুব চমৎকারভাবে চলছে সিন, হঠাৎ করে দেখি ঘামেই কাট, আবার অন্যদেরও কিন্তু তোমরা কেউ দেখো না ঘাম যে হচ্ছে, মানে স্ক্রিনে ঘামটা দেখলে না বোঝা যাচ্ছে একটা রুমের মধ্যে ফ্যান চলছে, ফ্যান তো আসলে আমরা চালাই না, ফ্যান চলছে কিন্তু আসলে ঘাম, তাহলে তো এটা হইল না, যে হ্যাঁ মানে দর্শকের ভাবে অনেক চুজি, তো সো দর্শকের ওই রেসপেক্টটা রেখেই আসলে জিনিসটা কি করতে হবে। হ্যাঁ, একটা ভুলভাল জিনিস করে ফেলাই যায়, কিন্তু সহজ জিনিস তো ভুল করা যাবে না। ঢাকা বাংলাদেশের রাজধানী, এইরকম সহজ প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলি,
তাহলে তো এটা ভুল হিসাবে নিতে হবে, বেকুব হিসাবে গণ্য করা হবে। সো এই জিনিসগুলো চেষ্টা করছে। আর এছাড়া মনে হয় আর যদি কোনো রাগারাগি করেও থাকি তাহলে এটা আজকে সবার মাধ্যমে ক্ষমা চায় নিলাম যে ঠিক আছে মাফ করে দিস। ভাই এই সিনেমাটি গান খুব ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে, কাওয়া কমলা খেতে জানে না। এই গানটা নিয়ে একটু জানতে চাই আসলে, কাওয়া কমলা খেতে এইরকম একটি গান চুজ করে। হ্যাঁ, ওইটা গানটা আসলে এটা একটা বিখ্যাত গান, মাতাল রাজ্জাক দেওয়ানের গান। এটা গেয়েছেন ওনারই ছেলে কাজল দেওয়ান, উনিও খুব পপুলার, মানে বাউল শিল্পীদের মধ্যে তাকে প্রিন্স বলা হয়, দেখতেও খুব সুদর্শন। আর এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের সবার প্রিয় ইমন চৌধুরী। তো আমার স্টোরির প্রেক্ষাপটটা এরকম, স্টোরির একটা পর্যায়ে আমাকে খুব অল্প সময়ে অনেক বেশি কথা বলতে হবে। তো আমার আসলে গানটা আসলে আমি একটু রূপকার্থে ব্যবহার করছি, যে এই গানটার প্লেসমেন্ট দিয়ে আমি অনেকগুলো কথা আমি বলে ফেলছি। ফিল্মের কাজই তো এটা, এর কাজ হলো যে আপনি অল্প জিনিস দেখায় অল্প কথা বলার পরে আপনি যাতে বেশি জিনিস বুঝাইতে পারেন, বেশি জিনিস আপনি দেখাইতে পারেন। সো প্রেক্ষাপটটা এরকম ছিল যে এখানে দেখেন আপনি গানের কিন্তু গান, সুর, টিউন সব কিছু ঠিকঠাক ভালো আপনার টানে, কিন্তু আপনি গানের যদি ফিলোসফিক্যাল দিকটা দেখেন প্রতিটা লাইন বাই লাইন অনেক কথা বলে দিচ্ছে, এবং আমাদের এই সময়ের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা গান। মানে মানুষ তো আসলে কি শয়তানের কারখানা, মানে প্রতিটা লাইনে প্রতিটা ওয়ার্ডে আসলে ফিলোসফি। সো সিনেমার প্রেক্ষাপটে আমার যেমন একটা এসেছিল জায়গা ছিল যে আমি কম জিনিস কম কথা বলে বেশি জিনিস করা যায়। আর আরেকটা হলো যে কানেকশন, যে স্টোরির আগে পিছে একটা বড় কানেকশন আছে এই গানটার। এটা মানে বলতে গেলে লিরিক্যাল কানেকশনটা অনেক স্ট্রং, অনেক স্ট্রং। মানে দর্শক মুভিটা দেখার পরে বুঝবে যে ওই গানটা কেন চুজ করা হয়েছে, গল্পের সাথে অনেক কানেক্টেড। রাইট। একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে। যদি খুব স্পেসিফিকলি বলি যে শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি, এছাড়া আরও অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে। সেই জায়গায় আসলে এতগুলা, আমি যদি বলি যে প্রত্যেকেই মোটামুটি স্টার বাংলাদেশে, শাকিব খান স্টার, নিশো স্টার, সিয়াম স্টার, মুশাররফ করিম স্টার। তো এই যে এতগুলো সিনেমা একসাথে মুক্তি পাচ্ছে, কিন্তু হলের সংখ্যা যদি তাকিয়ে দেখি যে আমরা আসলে খুব বেশি নয় আসলে। সেই দিক থেকে আসলে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে মানে ব্যর্থ হওয়া কিংবা হচ্ছে ফল করার কোনো সম্ভাবনা আছে আপনার কাছে মনে হয়? প্র্যাকটিক্যালি তো আসলে সেটাই মনে হচ্ছে যে এতগুলো সিনেমার জন্য যে পরিমাণ অ্যাট এ টাইম রিলিজের জন্য যে পরিমাণ হল সংখ্যা থাকা দরকার সেটা তো এখন নেই। সো এটা একটা সম্ভাবনা আছে। এখন এই চ্যালেঞ্জটা তো আপনাকে নিতেই হবে। দিন শেষে আপনি তো ছবি বানায় ফেলছেন। আসার যে কথাটা সেটা হচ্ছে কম্পিটিশানে আপনার টিকবে কে? কম্পিটিশনে টিকবে যার যে স্ট্রং, যার মেরিট ভালো। সো ওই জায়গা থেকে আসলে টিকে যেতে হবে আর কি। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের যেভাবে নতুন নতুন সিনেমা হচ্ছে, নানান টাইপের সিনেমা হচ্ছে, আমি পার্টিকুলারলি বলবো না যে এই ধরনের সিনেমা কেন হবে, এই টাইপেরই সিনেমা হওয়া উচিত, সারা বিশ্বে এরকমই হয় এটা। কিন্তু এই জায়গাগুলো আমাদের আরও ডেভেলপ করা উচিত। এখন এইটা করবে কারা? এটা আমাদের দেশে যদি আমি আপনার প্রোগ্রামের মাধ্যমেই আমি যদি বলি যে এটা গভর্নমেন্টের এখানে আরও ইনফ্লুয়েন্স আসা উচিত, আরও নজরদারিতে রাখা উচিত। এটা একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য এখান থেকে টাকা আসে, ভ্যাট ট্যাক্স আসে, ঠিক আছে, নানান কিছু হয় এখানে, এতগুলো মানুষ এখানে ইনভলভ। সো গভর্নমেন্ট এখানে আরও ইনভলভ হতে পারেন, আরও স্ট্রংলি ইনভলভ হতে পারেন। আর এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, ব্যবসায়ীরা এখানে আরও তাদের পুঁজি এখানে লগ্নি করতে পারেন। কারণ আমি যতদূর জানি যে বরবাদ যেহেতু মানে হোল বাংলাদেশি হচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিন, একটা ভালো রেভিনিউ ওনারা পাচ্ছেন, একটা এমজি পাচ্ছেন। সো এটা তো বিজনেস হিসেবে খারাপ না, তাই না? আর আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখার জন্য, যদি আপনি সংস্কৃতি বাঁচায় রাখতে চান, তাহলে তো সিনেমার বিকল্প কোনো কিছু নেই। কারণ সিনেমা হচ্ছে একদম একটা কমপ্লিট প্যাকেজ। সো আপনাকে সেটা করতে হবে, সব ফর্মের একদম আলটিমেট প্যাকেজ, সো আলটিমেট জায়গা। সো এটাকে করতে হবে। তো এটার বড় যে চ্যালেঞ্জটা এটা হলো সিনেমা হল। মানুষ সব ধরনের সিনেমাই মানুষে দেখতে চায়। মানুষ যেরকম কাটাকাটি, মারামারি, হরর, কমেডি, সিরিয়াস, থ্রিলার, নানান কিছু দেখবে মানুষের, সেই জায়গাটা তো লাগবে। এখন একই জিনিস, এখন ধরুন আমার সিনেমা যতটুকু হল রিজার্ভ করে আমি হয়তো সেটুকু পাবো না, জঙ্গলি যতটুকু পাবে। এখন যেটা হচ্ছে কি একই জায়গা যেহেতু ভাগাভাগি হয়ে যাচ্ছে, এইটুক দিই এরা খুশি করার জন্য এই সিনেমাটা সেটা আচ্ছা ঠিক আছে, ওর যেহেতু এত টাকা খরচ হয়েছে ওর একটু বেশি দিই, কিংবা ও যেহেতু মেগাস্টার, ও যেহেতু সুপারস্টার, তাহলে ওর একটু প্রায়োরিটি দিতে হবে। এরপরে চ্যালেঞ্জটা হবে কি নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে মেরিট এবং অডিয়েন্স কাকে টানে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা তো নির্মাতা সৌরভ হোসেনকে নিয়ে অনেক কিছু জানলাম, আমরা একটু অভিনেতা সৌরভ হোসেনকে নিয়ে জানতে চাই। তার এবার হচ্ছে মানে ঈদে কোনো নাটক কিংবা ওয়েব ফিল্ম আসছে কিনা? আমি তো বেশ কটা নাটক আগে করছিলাম,
তো এগুলা ঈদে আসতেছে কিনা আসলে আমি খোঁজ খবর রাখি না। আমি সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ কম আমার, এত কাজে, মানে আমাদের তো পিআর কোনো টিম নেই, প্রমোশনাল যতটুকু ভিডিও টিডিও যা যতটুকু দেখেন এগুলো আসলে নিজেদেরই করতে হয়, যার কারণে আমি মানে সমস্ত কনসেন্ট্রেশন এখন আমার চক্কর কেন্দ্রিক। সো আমি আসলে জানি না আসলে, তারপরেও হয়তো আসলে দেখবি। আর এইবার নাই যদি দেখে দর্শকে অসুবিধা নাই, এবার চক্কর দেখুক, পরের ঈদে আবার দেখবে। কাজল আরিফিন আমির সাথে তো আপনার বেশ কিছু কাজ হয়েছে এবং খুব জনপ্রিয় কাজ হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, এবং তার সাথে নতুন কোনো কাজের প্ল্যানিং চলছে কিনা, বিশেষ করে যদি আমি বলি ফিমেল কিংবা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট, যে দুইটা সিরিজ হচ্ছে দর্শক মনে ব্যাপকভাবে হচ্ছে সাড়া ফেলেছে। আমি এখনো জানি না, যে আমি শুধু শুনছি যে এই ফিমেল 5 ফিমেল ব্যাচেলর পয়েন্ট 5 হবে, ওর তো ঈদে আসতেছে ইসে হাউস সুইট। তো আমি আসলে ওই খবরটা আসলে রাখি না। আমি আমার চক্কর নিয়ে এত চক্করে আছি যে বাইরের দিকে আসলে মানে সুযোগ পাচ্ছি না আর কি। আপনার অনেকগুলো চরিত্র তো দর্শক মনে ব্যাপকভাবে জনপ্রিয়, যদি বলি কমিশনার সাহেব, লাবু কমিশনার, কিংবা বুরহানুদ্দিন, তো কোন কোন চরিত্রটা আপনাকে বেশি স্বাচ্ছন্দ্য দেয়? দুইটা চরিত্রই আমি এনজয় করি, এবং অমির সব কাজেই আমার শাশ্বতর সাথেও আমাদের একটা কাজ হয়েছে লাভবাজ। তো ওই সব কটা চরিত্রই আমার, বিশেষ করে অমির করা সব কটা চরিত্রই আমার খুব ইন্টারেস্টিং, আমি খুব এনজয় করি আর কি। মানে আমি এটা বলি সব জায়গায় যে অ্যাক্টর হিসেবে তো আমি যতটুকু করি এটা তো আমার জানা ছিল না, একদমই জানা ছিল না। তো অমি যখন আমাকে এটা নতুন করে আবিষ্কার করলো, আমি রিবর্ন হলো, তখন আমি আচ্ছা, তাহলে মানুষ আমার অ্যাক্টিং পছন্দ করে। তো এইটা আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে অমি মনে হয় আমাকে আমার ওই অ্যাক্টিং যে ক্যাপাবিলিটিটা, এইটা মানে অমি মনে হয় প্রপারলি ইউটিলাইজ করতে পারে। এটা অমি একদিন কথার ছলে বলছিল, ভাবি নাকি বলছিল, মানে আই মিন অমির ওয়াইফ নাকি বলছিল যে তোমার নাটকগুলোতে জীবন বাইরে ভালো লাগে, অন্যগুলোতে তো ভালো লাগে না। তো ইটস ভেরি গুড কমপ্লিমেন্ট যে ঠিকঠাক আছে আর কি, যে আমরা তাহলে রাইট ট্র্যাকে। একটু স্বাস্থ্য ভাইয়ের কাছে জানতে চাই, এবার ঈদে আপনার কি কি কাজ আসছে? পাশাপাশি এছাড়াও প্রায় 8-10টার মতো নাটক, আরো বেশি হবে বেটা বল। না আরো তো বেশি শুটিং করা তো আরো আছে, প্রায় 20টার মতো, কিন্তু সব আসবে না, ভ্যালেন্টাইনের কিছু কাজ জমা আছে। 8-10টা আমি নিউজ আজকে পর্যন্ত জানি। তাহলে এবার ঈদটা একদম পুরো কাজময়। হ্যাঁ, ঈদটা কাজময়, এই একদম শাশ্বত পুরা চাপায় দিয়েছে চক্করে। তো ট্রেইলারে আমরা অনেক কিছুই আমরা দেখাই নাই, ট্রেইলার টিজারে, কিন্তু শাশ্বত একদম। এই সিনেমা মুক্তি পাওয়ার কি আমরা তাকে মানে নায়ক হিসেবে, সিনেমার নায়ক হিসেবে দেখতে পাচ্ছি কিনা? ও তো নায়কই, ও তো সিনেমার নায়ক। আমরা সিনেমার নায়ক বলে তো আর আলাদা, আমরা নিজেরা তো আর ক্যাটাগরাইজ করতে চাই না যে সিনেমার নায়ক হিসেবে। আপনি যদি ওইটাই বলতে চান যে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে এক শাকিব খান ছাড়া, শাকিব খান নাটক করছে কিনা আমি জানি না, আর সবাই তো আপনি সবাই নাটকেরই, তাই না? সিয়াম, নিশো সবাই তো নাটক, সবাই তো আপনি এখন সবাই তো নাটকেরই, তাই না? তো আপনি ওইটা তো আর বলার কোনো অপেক্ষা রাখেন না। এই যে একটা কনসেপ্ট যে সিনেমার লোক, কে শাকিব খান ছাড়া আমাকে একটা লোকের কথা বলেন এটা। আরো যদি একটু ডিপে যাই তাহলে হচ্ছে নাটকের আগে বর্তমানে যারা আছে সবাই বিজ্ঞাপন থেকে আসে, বিজ্ঞাপন থেকে শুরু, তারপর নাটক, তারপর সিনেমা। তো এটা জীবন ভাই, একটু আপনার ব্যক্তিগত জীবন একটু জানতে চাই, আসলে আপনার বেড়ে ওঠাটা কোথায়, শৈশব কেমন কেটেছে? আমার বেড়ে ওঠার শৈশব খুব সুন্দর একটা জায়গা, এখনও সেই জায়গাটা সুন্দর আছে। আমার ময়মনসিংহে, আমার তারাকান্দা আমাদের থানা, ফুলপুর তারাকান্দা, গ্রাম হচ্ছে লাউটিয়া। তো ওইখানে আমার বেড়ে ওঠা। আমি যে এলাকাটায় বেড়ে উঠছিলাম সেটা একদম সাংস্কৃতিক পরিমণ্ডলে। আমাদের এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত, এখনও আছে, কিছু কমেছে, শহরমুখী বা অনেক মাইগ্রেটেড হয়ে ইন্ডিয়া অনেক লোকজন চলে গেছে, এটা আমাদের জন্মের আগেই এটা। তো আমি জন্মের পর থেকে আমি যেটা দেখছি, আমরা একটা মাল্টি কালচারে বড় হয়েছি, যে আমাদের গ্রামে সব শ্রেণীর, পেশার, সব ধর্মের লোকজন আছে। সো এইটাই হয়তো আমাকে আজকে শারাফ আহমেদ জীবন হইতে অনেকটা ইন্সপিরেশন দিছে আর কি। পড়াশোনা করছি আমার স্কুলে, আমাদের গ্রামের স্কুল, তারপরে ময়মনসিংহ কলেজ, তারপরে না আমার তখন আনন্দমোহনে ইন্টারমিডিয়েট ছিল না, তো নাসিরাবাদ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন পড়লাম, দেন আমি নিজে থেকেই স্বইচ্ছায় ড্রপড আউট, আমি মনে হয়েছে যে না। এরপরে ফারুকির ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, ছবিহাল ইউনিভার্সিটিতে, অ্যান্ড দেন রাইট নাও মি। ঢাকা ইউনিভার্সিটি কেন ছেড়ে দেওয়ার কারণ কি ছিল? এইটা আমার এই প্রসঙ্গটা আজকে বলতে চাই না, কিন্তু ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছিল যে আমার আসলে মানে ফোকাস ছিল আসলে ফিল্মের জায়গায়।
সো আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার এটা আর কোনোটাই হচ্ছিল না। সো আই গট ফ্রাস্ট্রেটেড যে আমার আসলে মানুষের চাওয়া থাকে না যে আমার সোল কি চাচ্ছে, দিল কি চাচ্ছে। আমার দিল চাচ্ছে এইদিকে যাইতে, লাল জামা আপনার পরতে। দিল চাচ্ছে সিনেমা হল, হ্যাঁ। কিংবা সিনেমায় কাজ করে, কিন্তু হ্যাঁ, ঢাকা কিন্তু- ইউনিভার্সিটি আসলে আপনার জন্য হ্যাঁ, আমার জন্য এটা হচ্ছিল না, কিন্তু এর আগে থেকেও ভাবনাটা ছিল। কিন্তু আমার এটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল, এটা যে টু মেক মাই সেলফ যে ঠিকঠাক আর কি, যে এই ছবিয়াল কি আপনার এই যে ডিরেক্টর হওয়া বা সৌরভ আহমেদ জীবন হয়ে ওঠার পিছনে কি অনেক বড় ভূমিকা রেখেছে? ছবিয়ালি পুরোটা ভূমিকা। আপনার স্টার্টিংটা যদি ঠিকঠাক না হয়, সে আমি যদি সরোয়ার ফারুকীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ না করতাম, অন্য কোনো ডিরেক্টরের আন্ডারে কাজ করতাম, তাহলে হয়তো আমি আজকে চক্কর গল্প চুজ করতাম না। তাহলে হয়তো আমি অন্য সব গল্পের মতো অডিয়েন্স কি পছন্দ করে ওই ধরনের একটা গল্প পছন্দ করতাম। Right. সিনেমা বানানোর জন্য সিনেমার যে গল্প হওয়া উচিত সেইটা পছন্দ হয়তো করতাম না। ঠিক আছে, আচ্ছা অডিয়েন্স এটা খাচ্ছে, এটা তো এটা পাবো, তাহলে চল এটাই করি, এটা। সো এটা করতাম না। এই যে মানে আপনার টেস্ট তৈরি হওয়া, আইডিওলজি তৈরি করা, ফিলোসফিক্যাল একটা ভাবনা তৈরি হওয়া, এইটা ফ্রম ছবিয়াল, ফ্রম মোস্তফা সরোয়ার ফারুকী। একটু স্বাস্থ্যভাবে জানতে যে আপনার ছোটবেলাটা কোথায় শৈশবটা কেটেছে? আমার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকায়, তেজকুনি পাড়ায়। আমার স্কুল ছিল সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, কলেজ ছিল তেজগাঁও কলেজ, তারপর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব থেকে আমি ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজে অনার্স করেছি। তারপর মাস্টার্স করেছি ইউল্যাব থেকেই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড মাস্টার্স জাপানিজ স্টাডিজে, আর তারপর ঢাকা ইউনিভার্সিটি থার্ড মাস্টার্স ইন্টারন্যাশনাল রিলেশনস। আমার মানে থাম, মানে আর দরকার নেই, তুই প্রচুর পড়াশোনা করছিস, যেমন বুঝছি এটা চলতেই থাকবে। এই যে পড়াশোনা এবং অভিনয় দুটো একসাথে কিভাবে মেনটেন করেছেন? না, অভিনয়টা তো তখন চর্চার মধ্যে ছিল, এবং আমি দীর্ঘ একটা সময় অডিশন দিয়ে কাটিয়েছি, মানে আমি চান্স পাইনি। সো যেই কারণে হয়তো আমি ভালো অভিনেতা বলবো না, কিন্তু আমি প্রস্তুতি নিতে পেরেছি। মঞ্চে ছিলাম, আমার ইউনিভার্সিটি থিয়েটার ক্লাবে আমি ছিলাম, আমার ডিপার্টমেন্ট যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট ছিল, সেখানে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতাম। সো চর্চার মধ্যে গিয়েছিলাম, ওখান থেকে ভালো লাগা, তারপর আজকে এই জায়গায়। ভাই আমি একটু ছোট্ট একটা গেম খেলবো আপনাদের সাথে। গেম? হ্যাঁ, গেম, একেবারে চক্কর। চক্করময় গেম। ধরুন হচ্ছে যে আজকে আপনি হচ্ছেন হোস্ট, সে হচ্ছে গেস্ট, আবার আপনি হচ্ছেন হোস্ট, সে হচ্ছে গেস্ট। Okay. সো আপনার দুজনকে প্রশ্ন করবেন, দুজন উত্তর দেবেন, এবং চক্কর নিয়ে সেটা। আপনাদের সময় থাকবে 2 মিনিট। তুই শুরু কর। না, আপনি করেন, আপনি। আচ্ছা, চক্কর সিনেমায় তুই তো পুরো সিনেমা দেখিস নাই, ডাবিং করছিস, শুটিংয়ে তো মোরলে 26 দিন শুটিং হয়েছে, 18 দিন পর্যন্ত ছিলে। সো কোনটা নেগেটিভ দিক, মানে কি করলে মনে হইতো যে এইটা আমরা আরও ম্যাচ পিপলের কাছে আমরা নিয়ে যেতে পারতাম? যেমন আমি অ্যাজ এ স্টুডেন্ট বলবো, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটি মুভির টিম আসতো, টিম এসে ক্যাম্পেইন করতো ওরা। সো ওইটা করার যদি সুযোগটা থাকতো তাহলে মনে হয় আরেকটু লোকজনের কাছে বেশি যাওয়া যেত। কিন্তু তারপর আমি আশাবাদী, যেহেতু আমাদের আসলে এই গল্পটাই একটা হিরো, সো ওই জায়গা থেকে দর্শক দেখার পর আমার বিশ্বাস বলবে যে হচ্ছে হ্যাঁ জীবন, সিনেমাটা ভালো, তুই দেখিস। সো ওই জায়গা থেকে মনে হয় যে হ্যাঁ এরপরে আমরা সুফলটা পাবো, কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় যে হতে পারলে হয়তো ভালো হতো। আর একটা প্রশ্ন করার সুযোগ আছে? শিওর। সেটাও অডিয়েন্সের প্রশ্ন, এটা আমার প্রশ্ন, অডিয়েন্সের প্রশ্ন। এখন ওয়ার্ল্ড সিনেমা একদিকে যাচ্ছে, আর আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সিনেমা আরেক দিকে যাচ্ছে। তো তোর কি মনে হয় যে আমরা কি যে ধরনের সিনেমা এখন আসতেছে আমরা দেখতেছি, আমরা কি আসলে সামনের দিকে যাচ্ছি নাকি পিছনের দিকে যাচ্ছি? না, আমরা সামনের দিকে যাচ্ছি, কিন্তু হয়তো আমাদের গতিটা সেই বেগে আগাচ্ছে না, খুব মন্থর গতিতে, কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, আমি এটা বলবো। এবং আমাদের যে সিনেমাটা চক্কর 302, সেটা কিন্তু একটা থ্রিলার সিনেমা, এবং বাংলাদেশের থ্রিলার জনরার সিনেমা কিন্তু খুব কম হয় সিনেমা হলে। আমরা ওটিটিতে অনেক দেখেছি, কিন্তু এই থ্রিলারটা কিন্তু ডিফারেন্ট। কেন বলছি? বিকজ এই থ্রিলারের মধ্যে শুধুমাত্র যে মার্ডার মিস্ট্রি রিভিল তা না, কমিক রিলিফের জায়গা আছে, ইমোশন আছে, আরো অনেক কিছু আছে যা গতানুগতিক থ্রিলার থেকে একটু আলাদা, এবং যেটা আমরা সিনেমা হলে দেখে অভ্যস্ত না। আর একটা প্রশ্ন করা যাবে, লাস্ট প্রশ্ন। শিওর। একজন ফিল্ম মেকার যখন সিনেমা বানাবে তখন সে কি তার মানে নিজের কনসেপ্ট, নিজের থিঙ্কিংটা, ভাবনাটা সে এক্সপ্লোর করার চেষ্টা করবে, নাকি সে দেখবে যে আচ্ছা আমার মার্কেটে কী কী খাচ্ছে, তো আমার এই মশালা এইটা না হলে এটা হবে না, এইটা কোনটাতে আসলে যাবে?
বা কোনটাতে যাওয়া উচিত আসলে অ্যাকচুয়ালি? বিকজ এটা তো একটা ক্রিয়েটিভ কাজ, সিনেমা বানানো বা যে কোনো আর্ট ফর্মে বলি, এটা ক্রিয়েটিভ কাজ। ধরেন এখন দর্শক, ধরেন আমি চাচ্ছি, এখন আমি দর্শক, আমি চাচ্ছি যে আপনি ওড়েন, তা আপনি তো উঠতে পারেন না। এখন আপনি চিন্তা করতেছেন অডিয়েন্স আমি উড়লে খাবে, আপনি ওড়ার বৃথা চেষ্টা করতেছেন, যেটা আপনাকে দিয়ে সম্ভব না, কিন্তু আপনি খুব ভালো দৌড়াইতে পারেন, আপনার মধ্যে ক্রিয়েটিভলি ওই জিনিসটা আছে। সো আমি মনে করি যে একটা ডিরেক্টরের যে ক্রিয়েটিভ স্ট্রেংথ যেটা আছে তার ওটা দিয়ে আগানো উচিত। ওই জায়গাটা অনেস্টলি দর্শক অটোমেটিকলি কানেক্ট করবে। এক সময় আমরা যদি অতীত ইতিহাস ঘাটি, সিনেমা মানে কি রোমান্টিক নায়ক নায়িকা লাস্টে মিল, লস্ট অ্যান্ড ফাউন্ড, ওই জায়গা থেকে থ্রিলার, কমেডি, সেগুলো তো একটা ডিরেক্টরের মাথায় কারো আসছে যে আমরা এইটা করতে পারি। সো ওই জায়গা থেকে আমি মনে করি অডিয়েন্স কি খাবে সেটা চিন্তা না করে আমি কোন জায়গায় বেস্ট দিতে পারবো, আমার ক্রিয়েটিভ স্ট্রেংথটা কি, ওইটা করাটা। মানে আমি শাশ্বতর কথার সাথে যদি আমি একটু যোগ করি আমার নিজের কথা, এজ এ শারাফ আহমেদ জীবন, মানে একজন পেইন্টার বা একজন পয়েট কিংবা একজন রাইটার, সে যখন তার লেখা লিখে বা কবি যখন কবিতা লিখে, তখন কিন্তু নিশ্চয়ই উনি ওই ভাবনা থেকে লিখেন না যে আমার কতজন লোকে আমার এটা পড়বে, এটা একদম হিট করাই দিতে হবে, একদম ছড়াই দিতে হবে। সো আমার মনে হয় একজন ফিল্ম মেকারও আসলে এরকম, তার ভাবনা বা কনসেপ্টটা যখনই হয় তখন আসলে তার নিজের মানে একদম না ওন করেই আসলে জিনিসটাকে আসলে করা উচিত। শাশ্বত দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার 3টা প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়েছেন। এখন আমরা ফিরে যাই। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি শাশ্বত দত্তকে কেন কাস্ট করলেন? আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে। এখন আমি মোশাররফ করিমকে কেন কাস্ট করলাম, এইটার উত্তরটা দিয়ে আমি এটা দিই। আমি যখন ক্যারেক্টারটা পিকচারাইজেশন করছি তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার লোকটা, এই যে অফিসার ক্যারেক্টারটা, এটার মধ্যে সেন্স অফ হিউমার থাকবে অনেক, উনি মাঝে মাঝে কমিক রিলিফ করবে, ওনার একটা পার্সোনাল লাইফ থাকবে। সেই আমরা বহু ডিটেকটিভ গল্পের মধ্যেই দেখি এরকম, আর আমি গল্পের মধ্যে দিয়ে একটা সেপারেশন, হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন, এবং বাংলাদেশে অনেক, তুমি যদি সিরিজে দেখো সেটা, যেটা ওয়াইফের সাথে সেপারেশন আছে, ওর পার্সোনাল লাইফটা খুবই ফ্রাস্ট্রেটেড, সিগারেট খায়, মদ খায়, নানান কিছু করে ফ্রাস্ট্রেটেড। আমি দেখাতে চাইছি যে আমার এই ডিটেকটিভ পার্সোনাল লাইফে হি ইজ ভেরি হ্যাপি, হি ইজ মানে টু মাচ লয়াল টু হার, টু হিজ ওয়াইফ, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আর ভিজুয়ালি আমি চিন্তা করছি লোকটা একটু গাট্টা হবে, একটা মোটা গোফ থাকবে, চুল ছোট করে থাকবে, এবং হালকা যদি একটু ভুঁড়িও থাকে, কিন্তু আমি তাকে একটু মাস্কুলার চাইছিলাম, লাইক ভুঁড়ি টুড়ি আছে কিন্তু আবার একটু এরকম থাকে। হ্যাঁ, কিন্তু এটা মুশাররফকে দিয়ে পারা যায় নাই, তাকে দিয়ে অনেক চেষ্টা করছিলাম। আমি একটা জিম ইনস্ট্রাক্টরও নিয়োগ করছিলাম, 2-3 দিন তার সাথে যোগাযোগ করার পরে উত্তরাতেই, তারপরে বলছে ভাই ওনার সাথে আমি পারবো না। সো এইটা ছিল মোশাররফ ভাইয়ের কেরিয়ার। তো মোশাররফ ভাইয়ের যে ডিটেকটিভ তো আসলে পেয়ার থাকে টিপিক্যালি বা কনসেপচুয়ালি, আমরা এভাবে করলাম। সো এইটা দ্যাট গাই উড বি মোর ইয়াঙ্গার, এবং তাকে যেটা হলো কি যে এই যে পেয়ারটা, এর হবে চোখে মুখে ওর থাকবে না, শার্পনেস থাকবে না, ও একটু সরল জায়গা থেকে যে প্রশ্ন করার পরে একদম ক্লিক করে বুঝে ফেলা আছে না, যে ডিটেকটিভ বুঝে খুব শার্প হয়, এ শার্প না, এ একটু বুঝে দেরিতে আর কি। যে জিজ্ঞেস করলো আজকে কী বার, যে আজকে মঙ্গলবার স্যার। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আজকে কী বার, আমি যদি জানা থাকে আমি টাক করে উত্তর দিয়ে দিব, ঠিক আছে? কেন আমার চোখে মুখে এটা আছে, ঠিক আছে? যার জন্য আপনি আমার ক্যারেক্টারগুলো দেখেন, ওই ক্যারেক্টারগুলো। সো শাশ্বতের মধ্যে যেটা হলো অদ্ভুত একটা সরলতা আছে, ঠিক আছে? বিয়ে তো একটা করছিস, হ্যাঁ, বেশি প্রশংসা করা যাবে না চেহারাটা নিয়ে, ক্যারেক্টার নিয়ে করি। ওই সরলতাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে শাশ্বতকে করার জন্য, যে একটা সরল একটা ছেলে যার গতি একটু মানে 100-এর চেয়ে 2% কম, বুঝবে ঠিকই, সব বুঝে, কিন্তু একটু বুঝে কম, মানে ওস্তাদের চেয়ে বেশি বোঝে না, এবং সে মনে হয় যে সামহাউ ডিপেন্ডেড অন দ্যাট পারসন, যে ডিটেকটিভ, তার বস, তার উপরে। এই জায়গা থেকে আসলে শাশ্বত কী করে। এর আগেও আমরা অনেকের সাথে করছি, শাশ্বতকেও কিন্তু বলছি, শাশ্বত আমরা কিন্তু অনেকের সাথেই কথা বলতেছি, এবং শাশ্বতের সাথে কথাটা বলার পরে মনে হয়েছে যে না, ও ছেলেটা ঠিকঠাক আছে। ওকে আমি যে জিনিসটা বলছিলাম যে তোমাকে মোশাররফ ভাইয়ের সাথে তোমাকে অনেক বেশি জায়ান্ট লাগে, তুমি একটু ওয়েট কমাও। হ্যাঁ, তারপরে সে একটু ইটি করলো, এবং কয়েকদিন পরে পরই ভিডিও করলো এবং খোঁজ খবর নিলাম, এই ওয়েট কমাইছিস? তো ওকে আমি আগে তুমি করে ডাকতাম। আমি বললাম যে ওর সাথে ক্লোজ হওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, ওকে তুই করতে হবে, তাহলে ভাববে যে না ভাই ও তো আমাকে হ্যাঁ ভালোবাসে। তো এরকমই ছিল এটা, কিন্তু শুরুতে একটু মোটা ছিল, এবং আমি তো বলছিলাম তার মাসল টাসল অনেক ইয়ে ছিল। আমি বলছি না, এটা আমি চাই না, এটা কারণ তোমাকে যে ধরনের টি শার্ট পরাবো এটাতে হবে না। এরপরে আমরা যখন কস্টিউম ট্রায়াল দিই তখনও মজার ঘটনা ঘটছে, সব ফিটিং হয়ে যায়, এবার আবার কিনতে হয়েছে, কারণ ওকে চিকন দেখানোর জন্য আমার লুজ
পোশাক পরাইতে হয়েছে। সো এইভাবেই আসলে শাশ্বতকে নিয়ে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আসলে আমি বলবো না, কারণ আমার অ্যাক্টিংয়ের প্যাটার্নের যেটা হলো যে আমাকে যদি স্ক্রিনে যদি আমাকে দেখেন, আমি কিন্তু অ্যাক্টিং করি না আসলে, বিকজ আমার অ্যাক্টিংয়ের কনসেপ্ট হলো মেথডিক্যাল অ্যাক্টিং আমি চাই না, আমি চাই ন্যাচারাল অ্যাক্টিং। সো আমার চরিত্র যেটা চায়, আমি চরিত্র রিয়ালিস্টিক জায়গা থেকে সেটা করবে। আর এইটা আমি হোয়াটএভার আই এম সেইং রাইট নাও, এটা ইটস ফ্রম সরোয়ার ফারুকী, কারণ ওনার কাছ থেকে আমি আর কিছু শিখতে পারি বা না পারি এটা জানি না, কিন্তু অ্যাক্টিংয়ের বিষয়টা আমি খুব চুজি যে না, আমার প্রপার অ্যাক্টিং হইতে হবে। দ্যাটস ওয়াই উই আর ওয়ার্কিং, উই ওয়ার্ক অ্যাকচুয়ালি টুগেদার অ্যান্ড উইল ওয়ার্ক টুগেদার ইন ফিউচার। সো দ্যাটস ইট। শেষ দিকে, একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমরা। শেষ মুহূর্তে সিনেমার যে গানটি কাওয়া কমলা খেতে জানে না, এই গানটি একটু শুনতে চাই। আমি অন্য গান কিছু টুকিটাকি ফোক গান গাইতে পারি, টানি, কিন্তু এটা ওকে, হ্যাঁ শুরু করতে। ধল্লবি সিন্ধুকের চাবি, ধল্লবি সিন্ধুকের চাবি চোরের কাছে থাকে না, কাউয়ায় কমলা খাইতে জানে না, জানে না, কাউয়ায় কমলা খাইতে জানে না। ও ওয়াও, ও কিন্তু ভালো নাচতে পারে, ওর একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে হচ্ছে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে চক্কর নিয়ে কিছু বলার আছে কিনা? ঈদে মুক্তি পেয়ে যাচ্ছে শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302। আশা করছি আপনারা সবাই দলে দলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন, এবং সিনেমাটি উপভোগ করার মতো যথেষ্ট উপাদান সিনেমার মধ্যে আছে। শুধু চক্কর 302 না, পাশাপাশি আরও যে সিনেমা মুক্তি পাচ্ছে সবগুলোই আশা করি দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। ধন্যবাদ ভাই। আমি হ্যাঁ বল, এবং অগ্রিম ঈদ মুবারক। আমি জানতাম তুই এটা বলবি। আমি কিছু বলবো না, আমার বলার আসলে কিছু নাই, ঠিক আছে। যে আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যারা সিনেমা বানাই বা অ্যাক্টিং করি, এইটা যত যাই বলি বা করি না কেন, এটা আসলে দর্শকের জন্য। সো দর্শকের যদি ভালো লাগে তাহলে দর্শক দেখবে। আমি সিনেমা প্রেমী মানুষ, আমি খুঁজে খুঁজে আমি সিনেমা দেখি। তো আমার সিনেমা যদি দর্শকের সাথে, আমার সিনেমার গল্প, আমার সিনেমার চরিত্র, আমার সিনেমার জার্নি যদি দর্শকের সাথে কানেক্ট করতে পারে, তাহলে দর্শক নিশ্চয়ই দেখবে, কারণ দর্শক সিনেমা দেখতে চায়। সো ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন এবং প্রিয় অভিনেতা শাশ্বত দত্তের সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।